নমস্কার, আপনারা দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। শুরু করছি বাংলার বিধান। আর দেবস্মিতার সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। রাজ্যে পরিবর্তনের লক্ষ্যে বিজেপির নজরে এবার মহিলা ভোট। মহিলাদের মাসে ৩,০০০ টাকার প্রতিশ্রুতি দিয়ে কার্ড বিলি করল বিজেপি। পাল্টা নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। ফের উল্টো করে ঝুলিয়ে সিধে করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আর এরই মধ্যে বকেয়া ডিএ নিয়ে রাজ্যের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগে সরব হয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। সব মিলিয়ে এই নববর্ষ পুরো দস্তুর একেবারে রাজনীতিময় এই বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এই রাজ্যের পরিস্থিতি জানিয়ে স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথিদের কাছে আমি আসব, কিন্তু শুরুতে আপনাদের আমি দেখাতে চাইবো যে মহিলা ভোট, সেই মহিলা ভোটকে কিন্তু সমস্ত রাজনৈতিক দল টার্গেট করছে। ইতিমধ্যে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ক্ষমতায় এলে মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। আর তার আগেই আজ মাতৃশক্তি ভরসা কার্ড প্রকাশ করে ধোঁয়াশা কাটিয়ে দিলেন স্মৃতি ইরানি। প্রত্যেক মহিলাকে ৩,০০০ টাকা দেওয়া হবে বলে জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। দেখুন, প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে। আপনারা এখন নতুন করে অ্যাকাউন্ট করছেন, টাকার ভান্ডার নিয়ে নেমেছেন। পশ্চিমবঙ্গে মোট ভোটারের প্রায় অর্ধেক মহিলা, আর তাই সব দলের টার্গেট মহিলা ভোটাররা। তৃণমূল থেকে বিজেপি, কংগ্রেস থেকে সিপিএম, সবাই চায় মহিলা ভোট। কিন্তু মূল লড়াইটা যেহেতু বিজেপি ও তৃণমূলের মধ্যে, তাই দুপক্ষেরই হাতিয়ার মহিলা ভাতা। কেউ দিচ্ছেন ১৫০০ থেকে ১৭০০ টাকা, কেউ আবার আশ্বাস দিচ্ছেন ক্ষমতা এলে দেবেন ৩,০০০ টাকা। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। যতই টাকা দিক আর যাই দিক, ভাববেন ইলেকশনের পরে বুলডোজার নিয়ে আসবে আর আপনাদের দেশ থেকে তাড়িয়ে দেবে। বর্তমানে রাজ্যের সব মহিলা লক্ষ্মীর ভান্ডার পান। তৃণমূল প্রশ্ন করছে, বিজেপি ক্ষমতা এলে কি সবাইকে দেবে নাকি মাপকাঠি ঠিক করবে? নো কোয়েশ্চেন আস্কড, কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া সরাসরি মাসের 3 তারিখ 4 তারিখের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সাধারণ হলে মাসে 1500 আর তপশিলি জনজাতি হলে মাসে 1700 টাকা দিচ্ছে। আপনি একটা রাজ্যে করে দেখান। বুধবার মাতৃশক্তি ভরসা কার্ড প্রকাশ করে ধোঁয়াশা কাটিয়ে দিলেন স্মৃতি ইরানি। প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে। লিস্ট সরকারের কাছে থাকে, ওই লিস্টের প্রত্যেকটা মহিলাকে পশ্চিমবাংলায় বিজেপির সরকার দিবে, এটা আমাদের সংকল্প। এখন বিজেপি টাকা দিচ্ছে, ইলেকশন কোড ভায়োলেট করে বেনামি কার্ড দিচ্ছে। দেশের অর্থমন্ত্রী এসে इलेक्शन चलाकालीन परे कैंसिल हो जाए। इलेक्शन का टाइम में कार्ड डिस्ट्रीब्यूशन कर रहा है फाइनेंस मिनिस्टर। I will appeal the election commission to take strong action against of her and including all who are misleading the power and misusing the power. বুধবার কালনায় মহিলা তাঁত শিল্পীদের কয়েকজনের হাতে মাতৃশক্তি ভরসা কার্ড তুলে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সুমন খরাই, অর্ণব মুখোপাধ্যায় ও রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলছেন যে আজীবন এই লক্ষ্মীর ভান্ডার পাবেন প্রত্যেক মহিলা। আর অন্যদিকে বিজেপির বক্তব্য যে প্রত্যেক মহিলা বিজেপি ক্ষমতায় আসলে ৩,০০০ টাকা করে পাবে। তার জন্যই আজকে একেবারে মাতৃশক্তি ভরসা কার্ড বিলি করলো বিজেপি। আমি এখান থেকে উপাসনার কাছে যাব। উপাসনা, ১৫০০র বদলে ৩,০০০ টাকাটা অনেকটা, এবং যেখানে বিজেপি বলছে যে কোনো শর্ত নেই, প্রত্যেক মহিলাই তারা কিন্তু এই ৩,০০০ টাকা করে পাবে। তাহলে কোথাও গিয়ে কি বিজেপি ধরেই নিচ্ছে যে তারা ক্ষমতায় চলে এসেছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে ওনারা যখন এই প্রতিশ্রুতি দিচ্ছে তখন ঠিক সেই সময় ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, দি স্পাইডার অ্যান্ড দ্য ফ্লাই, রিটেন বাই ম্যারি হভিট, এবং সেখানে খুব স্পষ্টভাবে আমরা সকলেই দেখেছিলাম যে কিভাবে স্পাইডারটা ফ্লাইটাকে এই ট্র্যাপে করছে যে আপনি আসুন আমার পার্লারে আসুন, তার পরবর্তীতে সেই স্পাইডার নাকি ফ্লাইটার পাশে থাকবে। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেরেছিলাম যে সেই ফ্লাইয়ের কিন্তু একদম দিনের শেষটা খুব বাজে গেছে, অর্থাৎ স্পাইডারের পেটে গেছে। এবং এইটার উদাহরণ আমি হঠাৎ করে কেন তুললাম, কারণটা হচ্ছে আজকে যখন বিজেপির বিভিন্ন নেতারা হঠাৎ করেই টাকা দেওয়ার কথা বলছে, এতদিন ধরে রাজ্যের যে বকেয়া টাকা সেই টাকাটা কিন্তু কেন্দ্রীয় সরকার দিয়ে উঠতে পারেনি। কিন্তু আজকে যখন ইলেকশন এসছে তখন আমরা দেখতে পাচ্ছি প্রতিশ্রুতির যেন বন্যা বয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মহিলা সুরক্ষার কথা বলছেন তারা, আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে লক্ষ্মীর ভান্ডার ১৫০০ থেকে তারা আবার সেটাকে বিভিন্নভাবে নামকরণ করে সেখানে নাকি ৩,০০০ টাকা দেওয়া হবে। শুধুমাত্র তাই কেন, তারা বরাবরই যেই প্রকল্পগুলোকে ভিক্ষা বলেছিল সেই প্রকল্পগুলো আজকে তাদের কাছে যেন একটা অস্ত্র হয়ে দাঁড়িয়েছে।
কিন্তু আমাদের কথা হচ্ছে যে বাংলার কোনো একটা নাগরিকই কিন্তু এতটা বোকা নয়, অর্থাৎ এই যে গল্পের মধ্যে তারা যে সেই স্পাইডারটা, সেটা কিন্তু বাংলার প্রত্যেকটা নাগরিক জানে, বোঝে, এবং তাই জন্যেই যেই মানুষটা সর্বক্ষেত্রে, যেই সরকার সর্বক্ষেত্রে তাদের দিনের শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থেকেছে, সেই সরকারের পাশেই কিন্তু বাংলার প্রত্যেকটা জনগণ থাকবে, এইসব ট্র্যাপে পা তারা দেবে না। আমি এখানে দীপ্তাশ্ব যশের কাছে আসবো। উপাসনা বলছে যে পুরোটা হচ্ছে একটা ফাঁদ, এই ফাঁদে যে পা দেবে তার ভোগান্তি একেবারে নিশ্চিত, এটা উপাসনার অভিযোগ। দীপ্তাশ্ব, আপনি শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে পুরোটা ভাওতাবাজি। এক হচ্ছে পুরোটা ভাওতাবাজি, ভোটের পর সব বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত, যেটা হয়েছে আজকে, যেভাবে এই মাতৃশক্তি ভরসা কার্ড বিলি করা হয়েছে, পুরোটা নির্বাচনী বিধিভঙ্গ বলে অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা 1433 সালের। দ্বিতীয়ত, মহিলা মাতৃশক্তি ভরসা কার্ড, এখানে কি কি বলা হচ্ছে যে মাসিক 3000 টাকা দেয়া হবে মহিলাদের, প্রত্যেক মহিলাকে। দুর্গা সুরক্ষা স্কোয়াড তৈরি করা হবে, যারা শহরে গ্রামে বিভিন্ন জায়গায় পেট্রোলিং করবে, যাতে কামদুনির মতো কোনো ঘটনা না ঘটে বা আরজিকরের মতো কোনো ঘটনা না ঘটে। 75 লাখ লাখপতি দিদি তৈরি করা হবে বিভিন্ন প্রকল্প এবং যোজনার মাধ্যমে। সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ থাকবে। বিনামূল্যে সরকারি বাসে মহিলারা যাতায়াত করতে পারবেন এবং প্রতি গর্ভবতী মহিলাদের 21,000 টাকা এবং 6টি পুষ্টি কিট এগুলো দেওয়া হবে। তো এইটা নিয়ে তৃণমূলের সমস্যাটা কোথায়, এটা তো আমি বুঝতে পারছি না। এর আগে যখন গোয়ায় নির্বাচন হয়েছিল, সেখানে গিয়ে তৃণমূল কিন্তু বলেছিল সেখানকার মহিলাদের 3000 টাকা দেবে। তাহলে গোয়ার মহিলাদের থেকে কি পশ্চিমবাংলার মহিলাদের দামটা কম, তাই গোয়াতে 3000 আর পশ্চিমবাংলায় 1500? দেখুন, আজকে তৃণমূল দল, তারা একজন মহিলা মুখ্যমন্ত্রী বসে আছেন, তারপরে সেই রাজ্যে আমরা কি কি দেখেছি। পার্ক স্ট্রিটের ঘটনায় বলা হয়েছে ওটা দরদামের ঘটনা, ওটার পেছনে অন্য ঘটনা আছে। কামদুনির ঘটনায় দোষীরা আমরা দেখেছি তারা সবাই ছাড়া পেয়ে গেছে, 19 বার পাবলিক প্রসিকিউটর বদলানো হয়েছে। আরজি করে কিভাবে প্রমাণ লোপাট করা হয়েছে, কিভাবে ঘর আস্ত ভেঙে দেওয়া হয়েছে, প্লেস অফ অকারেন্স চেঞ্জ করে দেওয়া হয়েছে, সে আমরা দেখেছি। একের পর এক ঘটনা ঘটে গেছে। তো এরপরে তৃণমূলের তো নারী সুরক্ষা নিয়ে কিছু বলাই উচিত নয়। আর একটা কথা যেটা অভিষেক, 1 মিনিট দাঁড়ান, আপনার সময় আমি বলি। অভিষেক ব্যানার্জি একটা কথা বলছিলেন যে নো কোয়েশ্চেন আস্কড প্রত্যেক মহিলাকে দেওয়া হয়েছে। আমরা দেখেছি, হ্যাঁ, কাঞ্চন মল্লিক, তার স্ত্রী, তিনিও ওই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, তিনি আবার পাচ্ছিলেন 1500 টাকা। আর যিনি কিনা গ্রামের একজন গরিব মহিলা, তিনিও পাচ্ছিলেন 1500 টাকা। অর্থাৎ যিনি কিনা লাখ টাকার বিল জমা দেন বিধানসভায়, তিনিও যা পাবেন, আর গ্রামের একজন মহিলাও তাই পাবে। এই ছিল তৃণমূলের সমন্বয় এবং সবার জন্য সমান ব্যবস্থা। আমরা এই জিনিস দেখেছি। আজকে দেখো, 3000 টাকার ক্ষেত্রেও তো তাই, যে কোনো শর্ত থাকছে না। না, আজকে বিজেপি, আজকে মানে প্রান্তিক মানুষও 3000 পাবে এবং যিনি গগনচুম্বী অট্টালিকায় থাকেন তিনিও 3000 টাকা পাবেন। দেবস্মিতা একটা কথা বললেন শুরুতে যে বিজেপি কি ধরে নিচ্ছে সরকারে এসে গেছে। আমি বলবো ধরে নিচ্ছে শব্দটা তুলে দিন। বিজেপি সরকারে আসছে কারণ মানুষ স্থির করে নিয়েছে যে তারা পরিবর্তন করবে, তারা বিজেপিকেই সরকারে বসাবে, এবং সেই কারণেই তৃণমূল আজকে ভীত। এবং সেই কারণে আপনি দেখবেন মমতা ব্যানার্জির ভাষণগুলো, সেখানে খালি উস্কানি, আতঙ্ক ছড়ানো, ভীতি প্রদর্শন। কখনো বলছেন মাছ খেতে দেবেন না, কখনো বলছেন ডিম খেতে দেবে না। আচ্ছা, আজকে অরূপ বিশ্বাস তিনি দেখলাম একটা বিশাল মাছ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। উপাসনার রিঅ্যাকশন নিতে হবে। দেখুন, ব্যাপারটা হচ্ছে উনি যখন মাছ খাওয়ার কথা বলছেন, উনি যখন মাংসের খাওয়ার কথা বলছেন, ঠিক সেই সময় এই জিনিসটা আমি একটু ওনাকে মনে করে দিতে চাই যে কিভাবে বিজেপি শাসিত রাজ্যে বিভিন্ন মাছের দোকান, তার পরবর্তীতে মাংসের দোকান বন্ধ করে দিয়েছে তাদের বিভিন্ন নেতারা। শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি যখন নারী সুরক্ষার কথা ওনারা বলছেন, ওনারা ম্যানিফেস্টো দেখে দেখে পড়ছেন, কিন্তু উনি হয়তো ভুলে যাচ্ছেন উন্নাও এবং হাতরাসে যেই বোনদের গায়ের উপর আঘাত পড়েছিল, তারাও হয়তো তাদের কোনো একটা ফাঁদে পা দিয়েছিল, তাদের উপর ভরসা করেছিল। এবং সেখান থেকে আমরা একটা কথা বলতে পারি যে এই ভুলগপ্পটা অন্তত বাংলার মানুষ খায় না। এবং আজকে যখন যেই দিনে বসে আমি এই বক্তব্যটা রাখছি, এই কথাটা বলছি, আজকে যখন নববর্ষ, বিশ্বাস করুন সেই নববর্ষের দিন আজকে যখন প্রত্যেকটা বাঙালি মেতে উঠেছে বাঙালি এবং বাঙালি সত্তা উদযাপনে, সেই সময় যখন বিজেপির প্রতিনিধিরা এইসব বক্তব্য রাখছে, তখন কিন্তু প্রত্যেকটা বাঙালি তাদের দিকে তাকিয়ে হাসছে। দ্রুত দীপ্তাশ্ব। না, দেখুন, তৃণমূলের প্রতিনিধি তিনি প্রথমে নববর্ষের শুভেচ্ছাটাই জানাতে ভুলে গেছিলেন। ঠিক আছে, তো এই হচ্ছে তৃণমূলের বাঙালিয়ানা। দেখো, আজকে বিজেপি এমন একটা দল, বিজেপি এমন একটা দল যারা একসময় আমরা বলতাম মন্দির হি বানায়েঙ্গে, বিরোধীরা বলতো তারিখ নেই বাতায়েঙ্গে, কিন্তু মন্দির তৈরি হয়েছে।
আর যে বিজেপি এক সময় আপনার বলতো মাথায় পড়তে নেই 370 কেন? উঠে যাবে, সেই আমি তো ভেবেছিলাম 370 যে ধারা আমরা গেরুয়া তুলে কাপড় মাথায় দিয়েছি। জড়িয়ে আসবেন আজকে এবং ঠিক মাথায় একইভাবে তিলক আমরা কেটে বলছি আসবেন, যে তার এখানের পরবর্তীতে এই আপনি জঙ্গল হিন্দু রাজ হতে শেষ পারবেন। হবে আপনাদের এবং বিভিন্ন সমস্ত নেতারা চটিচাটা হিন্দুত্বের যারা জায়গাটাকে কিনা তো এইভাবেই চটি portray চেটে করেছে। মনে করেন যে আজকে তাদের আপনারা জীবনের এইভাবে উন্নতি যাচ্ছেন, একদম সাধন সেই করবে। হিন্দু সেই মুসলিম তাদেরকে- সেই ধর্মের মধ্যে কোথাও গিয়ে ঘুরপাক খাচ্ছে। আমি একটু বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। বিশ্বনাথ দা, একটা বিষয়, মানে এই যে প্রকল্প, সামাজিক প্রকল্পের ক্ষেত্রে যে সমস্ত টাকাগুলো সাধারণ মানুষের কাছে এসে পৌঁছচ্ছে, খুব ভালো কথা, তা নিয়ে কোনো দ্বিমত নেই, সাধারণ মানুষের হাতে টাকা আসাটা খুব জরুরি। কিন্তু আমরা জানি রাজ্যের কোষাগারে একটা কি চাপ পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে না? তার কারণ 8 লক্ষ কোটি টাকা রাজ্যের কিন্তু ঋণ রয়েছে। এই ধরুন 1500 টাকা যদি লক্ষ্মীর ভান্ডার চলবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আজীবন চলবেন, 3000 টাকা করে প্রত্যেক মহিলা পাবে, বিজেপি সেটা বারবার করে বলছে এবং তার জন্য কার্ড বিলি করছে। তাহলে রাজ্যের কোষাগারে তো কোথাও একটা চাপ পড়তে পারে। এই সামাজিক প্রকল্পের যে টাকাগুলো সেটা দিতে গিয়ে কোথাও গিয়ে যে পরিকাঠামোগত উন্নয়ন, সেটার সঙ্গে আপোষ করা হবে না তো? নাকি এই ভোট ব্যাংকটা সুরক্ষিত রাখাটা খুবই দরকার? এবং শুভ নববর্ষ সকলকে। প্রথমত যে এই প্রকল্পগুলো নির্বাচনী রাজনীতিতে প্রভাব ফেলছে জন্যই সব রাজনৈতিক দল এর পেছনে ছুটছে। এবং 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে 48% ভোট পেয়েছিল, তারপরে দেখা গেছে সেই ভোটে 4% অতিরিক্ত মহিলাদের ভোট পেয়েছিল, 4% অ্যাডিশনালি মুসলিম মানে মহিলাদের ভোট পেয়েছিল। ফলে মহিলা ভোটটা শাসক দল দুটো নির্বাচনী 2021 এবং 24-এর লোকসভা নির্বাচনে তারা কিন্তু বিজেপির থেকে এগিয়ে ছিল, মানে মহিলা ভোট পার্সেন্টেজে। ফলে বিজেপি এই জায়গাটা ধরতে চাইছে, যে বিজেপি ধরতে চাইছে এবং বিজেপি যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছে তা সেগুলো শুধু টাকা পয়সা নয়, কিছু কিছু প্রতিশ্রুতি স্ট্রাকচারাল চেঞ্জ। যেমন ধরো 33% সরকারি চাকরিতে মহিলাদের সংরক্ষণ, বা বাসে বিনা পয়সায় যাতায়াত করা, এগুলো কতগুলো স্ট্রাকচারাল চেঞ্জের জায়গা আনার চেষ্টা করেছে। এখন এই যে ভরসা কার্ড, মহিলাদের ভরসা কার্ড দেওয়া, এবং তাকে নিয়ে আজকে দেখলাম কয়েক জায়গায় তৃণমূল কংগ্রেসের বাধার সম্মুখীন বিজেপি কর্মীরা হয়েছে। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় রিয়্যাক্ট করাটা কিন্তু ভুল। একজন অ্যানালিস্ট হিসাবে বলবো যে যত মমতা বন্দ্যোপাধ্যায় রিয়্যাক্ট করবে তত কিন্তু এই নির্বাচনী প্রতিশ্রুতিটা 3000 টাকা আমরা ক্ষমতা এলে দেব, বিজেপির প্রতিশ্রুতি, ওটা কিন্তু ততই মানুষের কাছে ছড়াবে। বিজেপির সংগঠন এমন বিরাট কিছু সংগঠন নেই যে প্রতিটি বাড়িতে বাড়িতে তারা তাদের প্রতিশ্রুতিগুলো পুরো মানে পৌঁছে দিতে পারবে, বা একেবারে মাইক বেঁধে পাড়ায় পাড়ায় সেগুলো বক্তৃতা করে মানুষের মানে মধ্যে ঢুকিয়ে দিতে পারবে। কিন্তু যত মমতা বন্দ্যোপাধ্যায় দান্দিক অবস্থা নিবে, তৃণমূল কংগ্রেস যত এই ভরসা কার্ড প্রচারের ক্ষেত্রে বাধা তৈরি করবে, বা মমতা বন্দ্যোপাধ্যায় যত বক্তৃতা করবেন এই নিয়ে, ততই কিন্তু বিজেপির অভীষ্ট লক্ষ্য অর্জন করবে। বিজেপি চাইছে এটা প্রচারের মধ্যে আনতে, ব্যাপকভাবে প্রচারের মাধ্যমে আনতে, যেহেতু তাদের সংগঠন দুর্বল। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এটা প্রতিক্রিয়া যত বেশি দিবে, তত সংবাদ মাধ্যম, তোমরা আজকে প্রোগ্রাম করছো, আরো 5টা সংবাদ মাধ্যম প্রচার করবে, ফলে তার মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছে যাবে। এইবার তোমার দ্বিতীয় প্রশ্নটা যেটা বলতে চাই, যে দেখো মানে ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবাংলায় আর্থিক অবস্থা ভয়ঙ্কর দুরবস্থায় পৌঁছেছে। 8.5 লক্ষ কোটি টাকার ঋণ দেওয়ার পরে 4 লক্ষ কোটি টাকার বাজেটে যদি তোমার 1,30,35,000 কোটি টাকা শুধু ঋণের সুদ মেটাতে দিতে হয়, তারপরে কর্মীদের স্যালারি দিতে হয়, তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশ মতন যদি তোমাকে আরো বকেয়া টাকা দিতে হয়, আমি জানি না তারপরে আদতেও এই প্রতিশ্রুতি থাকবে না কার্যকারী করতে পারবে। তৃণমূল কংগ্রেস আসলে তো সিঙ্গেল সরকার, তার পক্ষে খুব কঠিন থেকে কঠিনতম হবে। রোজগার বাড়ানোর কোনো রোড ম্যাপ না বিজেপি দিয়েছে না তৃণমূল কংগ্রেস দিয়েছে, আয়টা আপনার থেকে আসবে। আপনারা খরচের কথা বলছেন, মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন এই করব সেই করব, কিন্তু আপনারা কোনো রাজনৈতিক দল, না তৃণমূল কংগ্রেস না বিজেপি, পরিষ্কার করে বলতে পারছেন যে এটা হবে আমাদের আয়ের উৎস, এইভাবে আমরা রাজ্য সরকারের আয় বাড়াবো এবং যে টাকা আমরা অতিরিক্ত অর্জন করব সেগুলোকে এইভাবে বন্টন করব। অর্থাৎ অনেকটাই হলো স্বপ্নে যদি পোলাও খেতে হয় তাহলে যত ইচ্ছা তত ঘি তুমি দিতেই পারো। আমার আশঙ্কা, ইতিমধ্যেই পশ্চিমবাংলাতে তুমি জানো ডিএ এপ্রিল মাসে আমাদের 4% হওয়ার কথা ছিল, সেইটা নিয়ে কোনো জিও এখন পর্যন্ত বেরোয়নি, বিশেষ করে শিক্ষকদের। আবার
সুপ্রিম কোর্টে তুমি জানো যে ডিএ দেওয়া নিয়ে ইতিমধ্যেই কর্মচারীরা অসন্তোষ প্রকাশ করেছেন, কারণ রাজ্য সরকার সেখানে অনেকটাই মানে মেকআপ দেওয়ার মতন বক্তব্য রেখেছে সুপ্রিম কোর্টে। বাস্তবে এখনো শিক্ষকরা বেতন, আমি শিক্ষক, এখনো বেতন মানে অতিরিক্ত যে বকেয়া সেটা আমরা কিছুই পাইনি। ফলে আমি তোমায় বলছি রাজ্য সরকারের কোষাগার ভয়ঙ্কর অবস্থা, যার জন্য রাজ্য সরকারের 6 লক্ষ সরকারি কর্মচারী অবসর নেওয়ার পরেও সেখানে সেই পদগুলো পূরণ করতে পারছে না। স্থায়ী ডেভেলপমেন্টের যে জায়গাগুলো সেগুলো করতে পারছে না। বহু জায়গায় রাস্তা অর্ধেক করে বলা হচ্ছে, এটা শুভ্র ভালো করে মনোযোগ দিয়ে শোনো, রাস্তা অর্ধেক করে বলা হচ্ছে ভোটের পরে বাকি রাস্তাটা হবে। মানে হয় টাকা নেই, আর না হলে থ্রেট দিচ্ছে যে আমার বুথে তুমি আমাকে জেতাতে হবে, তবে বাকি রাস্তাটা হবে। রাজ্য জুড়ে অর্ধেক এলাকায় অর্ধেক রাস্তা তৈরি করে বলা হচ্ছে যে বাকি রাস্তা ভোটের পরে হবে। একেবারে আপনি যে রাস্তার প্রসঙ্গ উত্থাপন করছেন বিশ্বনাথ দা, মানে এই বাইপাসের ওপর দিয়ে যারা যান সে বাইপাসের অবস্থা কি মোটামুটি সকলেই জানেন। এমনকি হাওড়া যেটা নবান্নের যে রাস্তা, সেই রাস্তার পরিস্থিতি, এমনকি ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি এটাও বলতে পারি যে বিভিন্ন জায়গায় যেভাবে খোঁড়াখুঁড়ির কাজ চলছে, তাতে এই ভোটের পরে সেই রাস্তা কতটা সাধারণ মানুষের উপকারে লাগবে এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। কিন্তু একটা তালিকা বিশ্বনাথ দীর্ঘ দিলেন যে রাজকোষের ওপর চাপটা কিরকম পড়বে, সেইটার সঙ্গে বিশ্বনাথ হয়তো এটা যোগ করতে ভুলে গেছেন যেভাবে ক্ষয়রাতির তালিকাটা ক্লাবগুলোকে দেওয়া টাকা থেকে শুরু করে এই যে ডিএর কথা বলছিলেন, বকেয়া ডিএ, সেটা লড়াই করতে গিয়ে কত টাকা ওই রাজকোষ থেকে সাধারণ মানুষের করের টাকা থেকে খরচ হয়েছে, সেইটা যদি যোগ করা যায় সেই তালিকাটা দীর্ঘ। কিন্তু তারপরেও দাবি পাল্টা দাবি, রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যত একটা প্রতিযোগিতা চলছে, সমানভাবে রয়েছে হুঁশিয়ারি। যেমন আজকে অমিত শাহ তিনি বলছেন যে তারা ক্ষমতা এলে অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনে তাদের সরকার গঠিত হলে গুন্ডাদের উল্টো ঝুলিয়ে সোজা করার হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। 23শে এপ্রিল বাইরে বেরোবেন না, এইভাবে গুন্ডাদের হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কি বললেন, পাল্টা তৃণমূলের তরফে কি বলা হলো, দেখাবো এই প্রতিবেদন। सारे गुंडे उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी करेगी। আমি অমিত শাহকে বলবো যদি মেরুদণ্ড সোজা থাকে আর বুকের পাটা থাকে 4 তারিখ বাংলায় থাকবেন। मैं वादा कर कर जाता हूं, ये ममता को छातियां पीटने दो। অমিত শাহ এসে হুমকি দিচ্ছে, গুজরাটের গুন্ডা এসে বাঙালিকে হুমকি দিচ্ছে, চমকাচ্ছে, ধমকাচ্ছে। বুক চাপড়ানো, উল্টো করে ঝোলানো, বুকের পাটা, এবারের বিধানসভা ভোটে নজিরবিহীন হুমকি হুঁশিয়ারি দেখছে পশ্চিমবঙ্গবাসী। 23 अप्रैल को ममता का हिसाब आप बरोबर कर दो, गुंडों का हिसाब हम बरोबर कर देंगे, हम बरोबर कर देंगे। सारे गुंडे उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी करेगी। অমিত শাহ এসে হুমকি দিচ্ছে 23 তারিখ সব বাড়িতে ঢুকে থাকবে। আমি অমিত শাহকে বলবো যদি মেরুদণ্ড সোজা থাকে আর বুকের পাটা থাকে 4 তারিখ বাংলায় থাকবেন, বিকেলে দেখা হবে। 4 মে ফের তৃণমূল নাকি পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি? চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে সরগরম ভোট প্রচার। मैं आज कह कर जाता हूं, इस चुनाव में ममता का एक भी गुंडा आपको उंगली नहीं लगा पाएगा, नहीं लगा पाएगा। और ममता के गुंडे भी सुन ले, 5 तारीख के बाद भारतीय जनता पार्टी की सरकार आने वाली है। घर में बने रहना 23 को, नहीं तो 5 के बाद उल्टा लटका कर सीधा करने का काम। 12টার পর মুখটা দেখতে চাই 4 তারিখ ফল ঘোষণা হওয়ার পর। 4 তারিখ কে হাসে আর কার মুখ শুকনো হয়ে যায় সেটাই দেখার। রাজা চট্টোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ভোট ময়দানে কার্যত সব রাজনৈতিক দলগুলো আস্তিন গুটিয়ে নেমে পড়েছে, এ নিয়ে কোনো সংশয় নেই। রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো।
2011 সালে যখন পরিবর্তনের সরকার এলো তখন তো এই প্রতিশ্রুতিটা দেওয়া হয়েছিল, সেটা কঙ্কাল কাণ্ড হোক, সিঙ্গুরের ঘটনা হোক, নন্দীগ্রামের ঘটনা হোক, যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস, তৃণমূল যাদের যাদের অপরাধী বলে মনে করতো তাদের শাস্তি সুনিশ্চিত করা হবে, বিচার সুনিশ্চিত করা হবে। আজকে 15 বছর পর এই প্রশ্নটা অনেকেই তুলছেন যে সকলের ক্ষেত্রে কি সেই বিচার বা সেই শাস্তিটা সুনিশ্চিত করা গিয়েছে, নাকি শাস্তির পরিবর্তে তাদের কার্যত পুরস্কৃত করা হয়েছে? আজকে মঞ্চ থেকে দাঁড়িয়ে যে হুঁশিয়ারির কথা বলছেন অমিত শাহ, রাজাগোপাল বাবু, সেটা কি শুধু আমি বলছি প্রচার মঞ্চে দাঁড়িয়ে হাতিয়ার, নাকি সত্যি আলটিমেটলি অপরাধ মুক্ত একটা পশ্চিমবঙ্গ যার প্রতিশ্রুতি দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার বাস্তবায়ন ভবিষ্যতে দেখা যাবে? দেখুন, নির্বাচনের আগে সবাইকে এইসব নানান কথা বলতে হয় এবং পরে সবাই বুঝে যায় যে এটা ভোট চাওয়ার জন্য বলেছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। এটা তো সব পার্টিতেই করে থাকে। সুতরাং প্রতিশ্রুতিটা না দিলে আপনি মানুষের সমর্থনটা পাবেন না এবং আপনি জানিয়ে দিতে চান আপনার কাজটা কি হতে চলেছে। এটা আপনি একটা মোটামুটি তার রূপরেখা দিতে চাইছেন। যখন আপনি বলছেন গুন্ডাকে উল্টো থেকে ঝুলিয়ে দেবেন, তাহলে বোঝা যাচ্ছে আপনার জিরো টলারেন্স রয়েছে। কিন্তু কতটা করতে পারবেন সেটা অন্য ইস্যু, কতটা করবেন সেটা অন্য ইস্যু, কিন্তু সরকারের যে স্ট্যান্ড হতে চলেছে সেটা আপনি জানিয়ে দিচ্ছেন। তবে এটা তো ঠিক যে দেখুন, আমি একটু আপনাদের পুরনো ডিসকাশনে একটু গিয়ে আবার ফিরে আসতে চাই। দেখুন, প্রতিশ্রুতি তো যেটা ঘটেছে, মেয়েরা অনেক বেশি ভোটে অংশ নিচ্ছে, যদিও সমান পার্সেন্টেজের দিক থেকে মেয়েরা ছেলেদের সংখ্যা সমান, এটাই ভগবানের নিয়ম। কিন্তু যেহেতু মেয়েরা অনেক বেশি ভোট দিচ্ছে, সবাই তাদেরকে পাশে পেতে চায়। আমরা দেখলাম আসামে 2020 সালে চালু হলো অরুণোদয় প্রকল্প। সেই অরুণোদয় প্রকল্প 1, 2, 3 করে এখন চলছে। সেখানে 1,500 টাকা দেওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু প্রচুর এক্সক্লুশন প্রিন্সিপাল আছে, অর্থাৎ সবাই পাচ্ছে না, সবাইকে দেওয়া যায় না, সবাই তো প্রয়োজন নেই, তাই না? সুতরাং এখন যদি আপনি বলেন সবাই পাবে না, তাহলে একটা বিপদ থেকে যায়। তার ফলে আপনাকে এখন এই জিনিসটা উজ্জ্বল রাখতে হয়। এখন বাস্তব আসে তখন কিন্তু এই এক্সক্লুশন প্রিন্সিপালটা আসতে হয়। আবার বাংলায় 3,000, আবার আসামে 1,500, এই যে পার্থক্যটা সেটাও একটা গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবে কস্ট অফ লিভিং দুটো জায়গার আলাদা, সেটা থেকেই যায়। নির্বাচনের সময় আপনাকে অনেক কথা বলতে হয়, কিন্তু কেউ কেউ যখন বলে যে আমরা যা প্রতিশ্রুতি দিই আমরা বাধ্য, সুপ্রিম কোর্টের কাছে প্রতিশ্রুতি যখন দেওয়া হলো যে ডিএ দেওয়া হবে, সেটা দীপঙ্কর আমাদের এই এক্সক্লুশন প্রিন্সিপালের কথা যেটা বলছেন, এটাই তো তৃণমূল কংগ্রেসের বিজেপির বিরুদ্ধে বড় হাতিয়ার। তার কারণ হচ্ছে এই ধরুন আয়ুষ্মান ভারত, তার সঙ্গে আপনি স্বাস্থ্য সাথী তুলনা করুন। তৃণমূল কংগ্রেস এইটাই তো প্রচার করে যে একটা আয়ুষ্মান ভারত পেতে গেলে একাধিক শর্ত আরোপিত হয়, স্বাস্থ্য সাথীর ক্ষেত্রে কোনো শর্ত নেই। দেখুন, এই যে ব্যাপারটা বলছেন না, এইটাতে করা যায় না। আপনি পৃথিবীর যে কটা দেশ সাবসিডি দিয়ে চলতে গিয়েছে কয়েক বছরে ভেঙে চুরমার হয়ে, এমনকি পেনশন ব্যবস্থা আমি একের পর এক লিস্ট দিয়ে যেতে পারি, ভেঙে চুরমার হয়ে গেছে, তারা রক্ষা করতে পারে। আপনি প্রতিশ্রুতি দিতে পারেন, কিন্তু প্রতিশ্রুতিকে আপনাকে যে সাস্টেনেবল করতে হবে। আপনি কদিন চালাতে পারবেন? 8.5 লক্ষ কোটি টাকা আপনার দেনা হয়ে গেছে, আপনি কদিন চালাতে পারবেন? আবার প্রতিশ্রুতি দিয়েছে লাইফ টাইম। আপনার সরকারের 5 বছরের ভোট আপনি আসছেন, আপনি লাইফ টাইম গ্যারান্টি দেন কী করে? এই যে ব্যাপারগুলো রাজনৈতিক নেতারা তাদের ব্রিফ ছাড়িয়ে চলে যাচ্ছে, কেননা তাদের ভোটটা দরকার এবং ভোট পাওয়ার জন্য মানুষকে নানানভাবে বিভ্রান্ত করছে। আমার মনে হয় না যে 8.5 লক্ষ যখন পৌঁছে গেছে, যেটা ছিল 2011 সালের প্রসঙ্গ আসলেন তখন ছিল 1.5 লক্ষ, এখন হয়েছে 8.5 লক্ষ। যে রেটে বাড়ছে এবং যে ডেট সার্ভিসিং আমরা বলি, অর্থাৎ সুদ যেটা দিতে হচ্ছে, সেটা তো রাজ্যের আয় থেকে অনেক বেশি বেরিয়ে যাচ্ছে। সুতরাং আপনাকে তো করতেই হবে। আপনি যদি বলেন সবাইকে দেবো, ভোটের পক্ষে কাজে লাগবে, কিন্তু বাস্তবতার দিক থেকে সবাইকে দেওয়া যায় না, প্রয়োজনও নেই। এবং যারা, সুতরাং এখানেও একটা আপনার মিথ্যাচার রয়ে গেছে। ভোট পাওয়ার জন্য একটা মিথ্যাচারকে আপনি আশ্রয় করে, রাজাগোপাল বাবু বলছেন যে ভোট পাওয়ার জন্য এরকম প্রতিশ্রুতি প্রচুর সামনে আসে, কিন্তু সেটা কতদিন চালানো যায় সেটাতে একটা সংশয় থেকে যাচ্ছে। দীপ্তাশ্ব যশ। না, প্রথম কথা রাজাগোপাল দার, বিশ্বনাথ দার কথার উত্তর দিই। প্রথম কথা, বিজেপির কর্মীরা তাদের কতটা শক্তিশালী, তারা বাড়ি বাড়ি পৌঁছে দেবেন কিভাবে? বাড়ি বাড়ি তো অবশ্যই পৌঁছে দেবেন, এবং আজকের দিনে বিজেপি, তৃণমূল যে কোনো দলই তারা গণমাধ্যমকে ব্যবহার করে এবং সেই গণমাধ্যমে তাদের বক্তব্য তারা অবশ্যই তুলে ধরবে। সেই জন্য এখানে বিজেপিরও মুখপাত্র রয়েছে, তৃণমূলেরও মুখপাত্র রয়েছে। দ্বিতীয় বিষয় হলো যে খেয়ালি পোলাওয়ের যে কথাটা বলছেন, খেয়ালি পোলাও সবসময় খেয়ালি পোলাও হয় না।
আজকে যদি বিজেপির ইস্তেহার যেটা দেখা যায় সেখানে যেমন এই প্রতিশ্রুতিগুলো আছে, তেমনি যে স্ট্রাকচারাল চেঞ্জের কথা বিশ্বনাথদা বলছিলেন, যে দেখুন আমরা তো এটাও বলেছি যে কলেজের প্রথম বর্ষে ভর্তি হলে আমরা সেখানে 50,000 টাকা সহায়তা দেবো, সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে আমরা সহায়তা দেবো, আমরা তাদের জন্য ওয়ার্কিং ওমেন্স হোস্টেল বানাবো। যে এই স্ট্রাকচারাল চেঞ্জগুলোর কথাও আমরা যেমন বলছি, তেমনি শিল্প এবং পরিকাঠামোর ক্ষেত্রেও আমাদের নির্দিষ্ট পরিকল্পনার কথা আমরা বারে বারে বলেছি। তো এই যে আপনি বলছেন যে টাকাটা আসবে কোত্থেকে, এখানে এই রাজ্যে যেটা করা হয়েছে যে এখানে আয় বাড়ানোর উপায় করা হয়নি, খালি খরচা করা হয়েছে, এবং সেই খরচাটা করা হয়েছে ধার নিয়ে, এবং তার বদলে কাউকে বঞ্চিত করা হয়েছে। আজকে দেখুন, আজকে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী প্রকল্প নিয়ে এত ঢাক পেটানো হয়, কন্যাশ্রী প্রকল্প যদি সাকসেসফুল হয় তাহলে কেন আজকে পশ্চিমবাংলা নাবালিকা বিবাহে সবার আগে? তো কাজেই বিজেপির প্রতিশ্রুতির সঙ্গে তৃণমূলের প্রতিশ্রুতি নিয়ে আমি বলতে পারবো না, কিন্তু বিজেপির প্রতিশ্রুতি যে কথা বারবার বললাম যে আমরা যা বলি আমরা তা করি। আর আরেকটা কথা যেটা বলছিলেন আপনারা, যে দুর্বৃত্ত এই যে উল্টো করে সোজা করে দেওয়া, আজকে দেখুন আর দুটো নাম বলবো, ছত্রধর মাহাতো, আতিক আহমেদ। তফাৎটা দেখুন, আজকে ছত্রধর মাহাতো যিনি কিনা ওই জ্ঞানেশ্বরী দুর্ঘটনার মূল অভিযুক্ত ছিলেন, তিনি আজকে তৃণমূলের অন্যতম বড় নেতা, আর আতিক আহমেদ আজকে কোথায় আছেন সে তো সবাই জানেন। তো বিজেপি আর তৃণমূলের মধ্যে এটা তফাৎ, এই তফাৎ আছে, ছিল এবং থাকবে। আজকের দুর্বৃত্তদেরকে উল্টো ঝুলিয়ে সোজা করার কথা বললে তৃণমূলের চোর ডাকাত এদের গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। আমি বরং বলবো যে অভিষেক ব্যানার্জি 4 তারিখের কথা না ভেবে প্রতীক জৈনের কি হবে সেটা নিয়ে বরং বেশ আমি বলছি নিঃসন্দেহে দেখুন, এইটা একেবারে যারা দুর্বৃত্ত, যারা অপরাধী, যে সরকারি ক্ষমতায় থাকুক সেই সরকারের প্রশাসন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে, এটা প্রত্যাশিত। কিন্তু দীপ্তাশ্ব এই উত্তরটা তো আমি জানি না, প্রসঙ্গ যখন দুর্নীতির প্রসঙ্গ তুললো, এই বিষয়টা এড়িয়ে গেল কেন? যে 2013 সালে যে সারদা মামলার প্রসঙ্গ একেবারে বিজেপির কেন্দ্রীয় নেতারা এসে বারে বারে বলছেন সিবিআই এর করা 70টার বেশি মামলা, সেটার এখনো পর্যন্ত ট্রায়াল কেন শুরু হয়নি, কেন বিচার প্রক্রিয়া শুরু হয়নি, সুদীপ্ত সেন কেন জামিন পেয়ে কার্যত তিনি তার জেল মুক্তি ঘটছে। কিন্তু আমি এখানে উপাসনা চৌধুরীর কাছে আসবো, সেটা হচ্ছে ব্যয়ের যেমন কোন খাতে বিজেপি সামাজিক সুরক্ষা প্রকল্পে কিভাবে তা খরচ করবে, পাশাপাশি এটাও আয়ের সংস্থানটা করে রেখেছে, তাদের বিপুল পরিমাণে বিনিয়োগের সুযোগ রয়েছে, যেটা একেবারে তাদের যে সংকল্পপত্র সেখানে তো ঘোষণা করা রয়েছে। দেখুন কি জানেন তো, গাজর ঝুলিয়ে তার পরবর্তীতে অন্তত মানুষের হৃদয় দখল করা যায় না। উনি একটা কথা বললেন যে কত ব্যয় হচ্ছে, উনি ব্যয় নিয়ে বেশ কনসার্ন দেখালেন, কিন্তু কি জানেন তো, আমরা যে কত টাকা প্রাপ্য, মানে অর্থাৎ বাংলা সরকার কত টাকা কেন্দ্রীয় সরকারের থেকে এখনো পায়, সেই জিনিসটার কথা কিন্তু উনি একবারও উল্লেখ করলেন না। উনি বললেন যে বিজেপির নাকি সকল প্রতিনিধিরা কথা দিয়ে কথা রাখে, উনি এই কথাটা একবারও উল্লেখ করলেন না যে দিল্লিতে কিভাবে যমুনাজি কো সাফ করেঙ্গে উসকে বাদ ভি, ওই যখন ছট পূজা হচ্ছে তখন কিন্তু একটা আর্টিফিশিয়াল জায়গা তাদেরকে বানাতে হয়েছিল শুধুমাত্র মোদিবাবু সেখানে আসবেন বলে, তার পরবর্তীতে শুনেছি নাকি সেটা ক্যান্সেল হয়েছে। শুধুমাত্র তাই কেন, উনি যখন এই কথা বলছেন তখন উনি ভুলে যাচ্ছেন যে বিহারে ঠিক কদিন আগে একটা বাজারে দুপুরবেলা একটা মানুষকে তার গলা কেটে সেখানে মৃত্যুবরণ করানো হয়েছে, এবং সেই দৃশ্যটা আমরা দেখেছি। ওনারা নাকি সুরক্ষার কথা বলেন, তার পাশাপাশি ওনারা নারী সুরক্ষার কথা যখন বলছেন তখন আমরা স্বাভাবিকভাবে হাতরাস, উন্নাও থেকে শুরু করে যে বিভিন্ন ঘটনাগুলো আমরা আমি সকলে দেখেছি। সমানভাবে এই রাজ্যের কামদুনি, হাঁসখালি সেগুলোকেও তো রাখা উচিত। না কি অবশ্যই রাখা উচিত, কিন্তু সমানভাবে উনি যখন বক্তব্যটা রাখছে কোনো একটা জিনিস ভুলে গেলে সেটা তো চলবে না, সেটা একটু মনে করিয়ে দিলাম। তার পাশাপাশি 15 লক্ষ টাকা, সেই টাকাটা এখনো আমরা পাইনি, কিন্তু আমি জানি না বিজেপির কোনো বিশেষ প্রতিনিধি পেয়েছে কিনা, আলাদা কোনো সিস্টেম আছে কিনা সেই টাকাটা পাওয়ার জন্য, সেটা আমার জানা নেই। আর হ্যাঁ, ওই চাকরির কথা স্বয়ং মোদিবাবু বলেছিলেন যে প্রতি বছরে নাকি 2 লক্ষ করে চাকরি হবে, যদি সেই গুনতি করতে যাই তাহলে 24 লক্ষ চাকরি হয়ে যাওয়ার কথা, কোনো বেকার তো থাকারই কথা না। কিন্তু আজকে বিজেপির প্রতিনিধি এখানে বসে কত বেকারের কথা বলছেন, এই নেই ওই নেই কত কথা বলছেন, এবং সেই সব দোষ নাকি দিচ্ছেন আমাদের রাজ্য সরকারের উপর। তো এই সব বক্তব্যগুলো শুধুমাত্র শুনতে ভাল লাগে জানেন তো, কিন্তু বাস্তব যে চিত্রটা সেটা প্রত্যেকটা বাঙালি এবং এই বাংলার মাটি প্রত্যেকটা জনগণ কিন্তু জানেন। আর হ্যাঁ, এই জিনিসটাও বলে দিচ্ছি যে কিভাবে আপনারা সকলকে ওই ইলেকশন কমিশনকে নিজের পকেটে নিয়ে তার পরবর্তীতে বিজেপি বলছে নতুন চাকরির কথা, তৃণমূল বলছে বিজেপি তো আগেও চাকরির কথা বলেছে, কোথায় কিছুই তো হয়নি, অর্থাৎ গোটাটাই ভাওতা। কিন্তু বিশ্বনাথ দা, এর মাঝখান দিয়ে 26,000 চাকরি চলে গেছে, এমন দুর্নীতি হয়েছে যে চাল কাকড় আলাদা করা যায়নি। না, সেটা তো খুব দুঃখের। আমি তোমায় বলছি, শুধুমাত্র শিক্ষকদের 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে তা তো নয়, বিপুল পরিমাণে টাকার বিনিময়ে সেই চাকরিগুলো তারা কিনেছে। এবিপি আনন্দের ক্যামেরাম্যান ধরেছে, জেলায় জেলায় দেখেছে যে কিভাবে
নেতাদের, তৃণমূল নেতাদের টাকা দিয়ে সেই চাকরিগুলো পেতে হয়েছে, জমি বাড়ি বিক্রি করে তারা সেই চাকরিগুলো নিয়েছে। এবং যখন এই ধরনের কেনাবেচা হয়েছিল, তারপরে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির থেকে যে বিপুল পরিমাণের টাকা এবং সোনা উদ্ধার হলো মানুষের সামনে যখন আসলো, তারপরেও আমি কি দেখেছি যে কিভাবে তৃণমূল কংগ্রেস তার মানে নেতাদেরকে রক্ষা করবার একের পর এক চেষ্টা করেছে, এবং জেলায় জেলায় যে সমস্ত নেতা টাকা তুলেছিল তাদের বিরুদ্ধে কতটুকু ব্যবস্থা নেওয়া হয়েছে। যে সমস্ত নেতাদেরকে টাকা দিতে হয়েছে সাধারণ ঘরের ছেলে মেয়েদেরকে। দেখো, একটা সময় মানুষ, মানে আমাদের সাধারণ মানুষ স্বপ্ন দেখতো আমার ছেলেটা পড়াশোনা করবে, পড়াশোনা করে একটা চাকরি করবে। বাঙালির স্বপ্ন কিন্তু মানে শেষ হয়ে গেছে। তৃণমূল শাসনকালে দুর্নীতিটা এমন লেভেলে চলে গেছে, এখন কিন্তু মানুষ আর স্বপ্ন দেখে না যে আমি একটা মানে চাকরি পেতে পারি আমার শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে। এবং একই সাথে যেভাবে প্রাইমারি স্কুলগুলো, ধরো ৮,২০০ প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। প্রাইমারি স্কুল নিয়ে কত মমতা বন্দ্যোপাধ্যায় একদিনও একটা বক্তব্য রেখেছেন? আমি প্রতিদিন ওনার বক্তব্য শুনি। উনি কিন্তু শিক্ষা ব্যবস্থা নিয়ে কার্যত কিছুই বলেন না। ৮,২০০ প্রাইমারি স্কুল বন্ধ। স্কুলগুলোতে 2011 সালে নির্বাচনী ইশতেহারটা তুমি খোলো, সেখানেই বলা হয়েছিল যে স্মার্ট ক্লাসরুম তৈরি করা হবে, মানে মডার্নাইজ করা হবে। আজকে 2026-এ গিয়ে আবার নির্বাচনী ইশতেহারে লিখতে হচ্ছে যে তৃণমূল ক্ষমতায় আসলে স্মার্ট ক্লাসরুম তৈরি করা হবে। 11-র প্রতিশ্রুতি রক্ষা করতে পারলো না, আবার 26-এর কথা বলা হচ্ছে। এর মাঝে ৮,২০০ প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। বিভিন্ন জায়গায় যে ধরনের বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে তার পরিকাঠামোগত বিকাশ ঘটেনি, আবার শিক্ষক নিয়োগ করা হয়নি। দিনের পর দিন আমরা দেখেছি ভাইস চ্যান্সেলর না থাকার ফলে বিশ্ববিদ্যালয়গুলো কি ধরনের অকেজো অবস্থা আছে। একেবারে মানে বিশ্বনাথ চক্রবর্তী যেটা বলছেন যে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ এবং যে গুচ্ছ গুচ্ছ দুর্নীতি, সেই দুর্নীতির সঙ্গে যেভাবে শাসক দলের একাধিক নেতাদের নাম জড়িয়ে গিয়েছে। আর তারই মধ্যে আরেকটা দুর্নীতির অভিযোগ, সেটা ভোটের মুখে কয়লা কেলেঙ্কারি। আর্থিক তছরূপ আইনে বাজেয়াপ্ত হয়েছে বিপুল পরিমাণের টাকা। আমি আরো বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অতনু হালদারের সঙ্গে। অতনু, কি খবর রয়েছে? দেখো, যেটা খবর রয়েছে সেটা হচ্ছে যে ইডি নতুন করে এই কয়লা পাচার কাণ্ডের তদন্তে 160 কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করেছে, এবং এর আগেও তারা বেশ কয়েক কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করেছিল। সব মিলিয়ে এখন অঙ্কটা দাঁড়ালো 482 কোটি টাকার সম্পত্তি এই কয়লা পাচার কাণ্ডে ইডি অ্যাটাচ করলো। তার মধ্যে আজকে যেটা একদম রীতিমতো প্রেস রিলিজ দিয়ে জানানো হয়েছে ইডির তরফ থেকে যে 160 কোটি টাকার সম্পত্তি তারা অ্যাটাচ করেছে। এই প্রেস রিলিজে কয়লা পাচার সংক্রান্ত আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইডি তুলে ধরেছে। সেগুলো কীরকম? ইডির বক্তব্য হচ্ছে যে এই কয়লা পাচার কাণ্ড চলতো, কীভাবে চলতো সেটাও এই প্রেস রিলিজে বলা হয়েছে। কি বলা হয়েছে? যে এই পশ্চিমবঙ্গের যে সমস্ত জায়গায় কয়লা খনি রয়েছে সেখান থেকে ট্রাকে করে বেআইনিভাবে কয়লা পাচার করা হতো, এবং সেগুলো বিভিন্ন কোম্পানিতে সেই কয়লা চলে যেত। এখন এই যে ট্রাকগুলো, সেইগুলো তো বেআইনিভাবে যে তাদের পাচার করা হতো, তাহলে রাস্তায় তাদেরকে পুলিশ ধরতো না কেন? ইডি এই প্রেস রিলিজে দাবি করছে যে এই যে কয়লা সিন্ডিকেটের যে মাথা অনুপ মাঝি ওরফে লালা, তার নামে লালা প্যাড চলতো। এই লালা প্যাড কি? লালা প্যাড হচ্ছে 10 বা 20 টাকার নোট, যেটা যে ট্রাকে করে কয়লা পাচার হবে সেই ট্রাকের নম্বর প্লেটের কাছে এই 10 বা 20 টাকার নোট, সেইটাকে ধরে একটা ছবি তুলতো পাচারকারীরা। তারপর তারা সিন্ডিকেটের মাথাদের কাছে সেই ছবি পাঠিয়ে দিত, আর সিন্ডিকেটের মাথারা সেই ছবি পাঠিয়ে দিত যারা রাস্তায় যে সমস্ত পুলিশ পিকেট থাকতো, যাদের আটকানোর কথা, সেই সমস্ত পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের কাছে। মানে সেখানেও একটা সিন্ডিকেট ছিল বলে ইডির দাবি। এর ফলে কি হতো? এই ট্রাকগুলো যখন রাস্তা দিয়ে বেআইনি কয়লা নিয়ে যেত, তখন এই ট্রাকগুলোকে ধরাই হতো না, বা ধরলে পরেও সঙ্গে সঙ্গে তাদের কাছে ওই নোট দেখে, যে নোটটার পাশে রেখে ওই গাড়ির নম্বরের ছবি তোলা হয়েছে, সেই নোটটা দেখে সঙ্গে সঙ্গে, বা ওই গাড়ির নম্বর দেখে সঙ্গে সঙ্গে সেই গাড়িকে ছেড়ে দেওয়া হতো। তো এইটা হচ্ছে ইডি অভিযোগ করেছে, এবং সেই সঙ্গে সঙ্গে ইডির বক্তব্য হচ্ছে যে এইভাবে কোটি কোটি টাকার কয়লা বছরের পর বছর পাচার হয়ে গেছে, এবং সেই টাকা কোথায় গেছে সেটা খুঁজে দেখতেই
ইডির তদন্ত চলছে এবং ইডি এক্ষেত্রে বলছে যে আলটিমেট বেনিফিশিয়ারি কারা, অর্থাৎ শেষ পর্যন্ত এই টাকা নিয়ে লাভবান হয়েছে কারা, তাদেরকে খুঁজে দেখতেই ইডির তদন্ত চলছে। ইডি তদন্ত করছে এই কোটি কোটি টাকা শেষ পর্যন্ত কাদের ঘরে পৌঁছেছে সেই তাদেরকে খুঁজে বের করার জন্য। তুমি জানো যে এই যে কয়লা পাচারের তদন্ত এটা 2020 সাল থেকে ইডি করছে। 2020 সালের 27শে নভেম্বর প্রথম সিবিআই এই কয়লা পাচার কাণ্ড নিয়ে একটা কেস করে এবং সেখান থেকে 28শে নভেম্বর 2020 সালে সেখান থেকে মামলাটা টেনে নেয় ইডি এবং তারপর তদন্ত শুরু করে। এবং তুমি জানো যে এই মানি ট্রেলের তদন্তে গিয়ে যে এই টাকা আইপ্যাকে পৌঁছেছে বলে গত জানুয়ারি মাসের 8 তারিখ এই কলকাতা শহরে আইপ্যাকের যিনি ডিরেক্টর সেই প্রতীক জৈনের বাড়ি এবং অফিসেও ইডি তল্লাশি অভিযান চালিয়েছিল। যে তল্লাশি অভিযান চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান এবং তারপর ইডি তার বিরুদ্ধে অভিযোগ করে যে ইডির তল্লাশি অভিযান চলাকালীন তিনি গিয়ে জোর করে নথিপত্র সেখান থেকে নিয়ে চলে এসেছেন এবং তার বাধায় ইডির তল্লাশি বন্ধ হয়ে যায়। এখন যদিও পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দাবি করা হয় যে এই যে আইপ্যাকের অফিসে তল্লাশি চালানো হয়েছিল, আইপ্যাক দীর্ঘদিন ধরে তৃণমূলের রাজনৈতিক কাজকর্ম দেখে এবং তাদের পার্টির সংক্রান্ত অর্থাৎ তৃণমূলের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড সংক্রান্ত নথিপত্র সেখান থেকে সেগুলো নিয়ে নেওয়ার জন্য ইডি এসেছিল এবং তিনি গিয়ে ইডির অনুমতি নিয়ে সেই সমস্ত নথিপত্র নিয়ে চলে আসেন, কোনো কিছু জোর করে নিয়ে আসেননি। আদালতে এইটা বক্তব্য ছিল, কারণ ইতিমধ্যেই তুমি জানো যে এই মামলা প্রথমে কলকাতা হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্ট অবধি পৌঁছায় এবং সেই সুপ্রিম কোর্টে এই মামলা রয়েছে। আজকেও সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি। আগামী 22শে এপ্রিল সুপ্রিম কোর্টে ফের এই মামলার শুনানি রয়েছে। তো ইতিমধ্যেই এই কয়লা পাচারকে কেন্দ্র করে ইডির তদন্ত নিয়ে একের পর এক বিতর্ক তৈরি হয়েছে এবং যা নিয়ে ভোটের আগে আমাদের রাজ্যে রীতিমতো রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। ফলে সেই তদন্ত চলছে এবং সেই তদন্ত চলাকালীনই ইডি আজকে রীতিমতো প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দিল যে তারা এই টাকা কোথায় গিয়ে পৌঁছেছে তার শেষ পর্যন্ত তার মূল বেনিফিশিয়ারি কারা অর্থাৎ লাভবান কারা হয়েছেন সেটা তারা খুঁজে দেখতে এখনো জোর কদমে তদন্ত চালিয়ে যাচ্ছে। বেশ অতনু, তোমাকে ধন্যবাদ। যেভাবে কয়লা পাচার হতো এবং যেটা একেবারে বর্ণনা দিচ্ছিল অতনু, যে কোনো ক্রাইম থ্রিলারকে কার্যত হার মানিয়ে দেবে এবং সব থেকে বেশি উদ্বেগের বিষয় হচ্ছে পুলিশ প্রশাসনের একাংশ সরাসরি এই গোটা ক্রাইমটার সঙ্গে ইনভলভ বলে ইডির দাবি এবং এই কয়লা পাচারের টাকা আইপ্যাকের কাছে গেছিল একটা অংশ, এমনটা ইডির তরফে দাবি করা হয়েছে। দুদিন আগে আপনারা জানেন যে ইডির সম্পূর্ণ অন্য একটি মামলায়, হাওয়ালার মামলায় গত পরশুদিন এই আইপ্যাকের অন্যতম ডিরেক্টর যিনি, প্রতিষ্ঠাতা ডিরেক্টর যিনি, সেই বীরেশ চান্ডেল তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সাংবাদিক বৈঠক করে তৃণমূলের তরফে বলা হলো যে পুরোটা হচ্ছে পলিটিক্যাল ভেন্ডেটা। আমি এইখানে দীপ্তাশ্ব যশের কাছে আসবো, তাকে ইমিডিয়েট তাকে রিলিজ করতে হবে, বিনা শর্তে তাকে রিলিজ করতে হবে। এই প্রেক্ষাপটে কারোর নাম মমতা বন্দ্যোপাধ্যায় করেননি, কিন্তু তিনি বলছেন যে তোমরা একজনকে গ্রেফতার করলে আমরা 1000 জনকে গ্রেফতার করবো। তো মমতা বন্দ্যোপাধ্যায় করুন না, ওনাকে কে আটকে রেখেছে? যদি ওনার কাছে প্রমাণ থাকে, উনি যদি ওনার পুলিশ দিয়ে গ্রেপ্তার করুন, এতদিন করেননি কেন? উনি বারে বারে খালি কাগজ দেখান। একসময় মমতা ব্যানার্জির স্বভাব ছিল যে কোনো সবাই গিয়ে হাতে একতারা কাগজ দেখিয়ে কি বার করবো নাকি সুজনদা, কি বার করবো নাকি বিমানদা, কিন্তু সেসব কিছুই বেরোলো না। সেসব কাগজ কোথায় গেল কেউ জানে না। শ্যামল সেন কমিশন কি হলো কেউ জানে না। 21শে জুলাই কমিশন কি হলো কেউ জানে না। তো মমতা ব্যানার্জির কথা যত কম বলা যায় ততই ভালো। দেখুন, আজকে তদন্তের মতো চলছে, এর মধ্যে ভোট আসছে, ভোট যাবে, তার সঙ্গে তদন্তের সাথে ভোটের তো কোনো সম্পর্ক নেই। আমার প্রশ্ন হলো যে এমন কোন ব্যবসায়ী সংস্থা আছে আমাকে বলুন যিনি 13.5 কোটি টাকা ঋণ দেন বিনা শর্তে এবং সেটা কবে ফেরত দেওয়া হবে সেটাও উল্লেখ থাকে না। না দেওয়া হলে কি করা হবে তারও উল্লেখ থাকে না। আমি একবার তোমাকে দীপ্তাশ্ব থামাচ্ছি, আমি একবার শুনে নিই, যেহেতু প্রসঙ্গটা উত্থাপিত হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কিভাবে হুঁশিয়ারি দিয়েছেন আজকে নির্বাচনী প্রচার সভা থেকে। দেখুন, আইন কানুন কো ছোড় কে बंगाल को जलाने आया है, इंस्ट्रक्शन दिए बोलते तृणमूल सबाई के गिरफ्तार करो। अगर तृणमूल का एक अरेस्ट होगा तो आपका भी हर मालूम होना चाहिए, हजारों अरेस्ट होगा और हमारा हजारों मामले निकालेंगे टू सेटिस्फाई बीजेपी against of Trinamool Congress and no other political parties and your BJP party and your central
হ্যাঁ দীপ্তাংশু। না দেখুন, এই যে উস্কানির রাজনীতি, অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি চাইছেন একটা শীতলকুচি না হলে উনি ডেড বডির রাজনীতিটা করতে পারছেন না। আজকে এই যে উস্কানিগুলো দিচ্ছেন, এরপরে প্রথম দফায় মুর্শিদাবাদে ভোট আছে, মালদায় ভোট আছে, যেখানে আমরা দেখেছি কিছুদিন আগে জাজেরা অবধি ঘেরাও হয়ে গেছেন এবং জাজেরা কিভাবে কাঁদছেন পরিত্রাণ পেতে। এরপরে কোনো ঘটনা ঘটলে সেই দায়িত্ব মমতা ব্যানার্জি নেবে তো, তৃণমূল নেবে তো? তখন বলবেন না তো যে ইলেকশন কমিশনের দায়িত্ব, তখন বলবেন না তো যে সেন্ট্রাল ফোর্সের দায়িত্ব। এর আগের বারেও 2021 সালেও আমরা দেখেছি মমতা ব্যানার্জি থেকে একইভাবে হাতা খুন্তি ঝাঁটা এইসব নিয়ে বেরোনোর পরামর্শ দিয়েছিলেন। মায়েরা তো হাতা খুন্তি নিয়ে বেরোননি, কিন্তু কারা বেরিয়েছিলেন আমরা দেখেছি, এবং তারপরে কিভাবে মৃতদেহ নিয়ে রাজনীতি করতে চেয়েছিলেন সেই কল রেকর্ডও বেরিয়েছিল, সেই কল রেকর্ডও আমরা শুনেছি। তো আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি করতে চাইছেন, আবারও একই উস্কানি দিতে চাইছেন। উস্কানি দিতে চান দিন, কিন্তু এবারে কিন্তু সেই পরিকল্পনা সফল হবে না। এবারে যে যাবে করতে গুন্ডামি, তাকে একদম ওই উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেওয়া। একদম। উপাসনা, দেখুন ব্যাপারটা হচ্ছে উনি যে বক্তব্যটা রাখছিলেন, ওনার এই বক্তব্যের মধ্যেও কিন্তু বেশ একটা ধমকি মনে হচ্ছিল। উনি সেখানে ওনার বক্তব্যের মধ্যে জাজের কথা উল্লেখ করলেন। ওনাকে একটা জিনিস বুঝতে হবে যে ইলেকশন কমিশনের দায়িত্বে গোটা বিষয়টা ছিল, এবং আমি বারবার এই কথাটা উল্লেখ করেছি যে সকাল থেকে শুরু করে রাত্রি হয়ে গেল, সন্ধে হয়ে গেল, কিন্তু তখনও সেখানে পুলিশ কেন উপস্থিত হলো না। তার পাশাপাশি উনি যে কথাটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি হাতে একটা পেপার দেখিয়ে তার পরবর্তীতে বলে যে এনাকে বলবো নাকি, এই জিনিসটা দেখাবো নাকি। বিশ্বাস করুন, আমরা তো কিছু পেপার সত্যি দেখতে চাই আমাদের অমিত শাহ বাবুর কাছ থেকে, আমরা দেখতে চাই মোদি বাবুর কাছ থেকে। কোন পেপার? অর্থাৎ যে এত দিন ধরে এই যে বকেয়া টাকাটা আমাদের সরকার পায়, সেই তথ্য কিন্তু তারা এখনো স্পষ্টভাবে পেশ করতে পারেনি। শুধুমাত্র তাই কেন, আমি শুধু এইটাকে উপাসনাকে মনে করিয়ে দেবো, সেটা হচ্ছে ফাইলে নির্বাচনের পর, মানে 11 বিধানসভা নির্বাচনের পর ফাইলের একেবারে স্তূপ দাঁড় করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার মধ্যে কিভাবে দুর্নীতি আছে সেই ফাইল খোলার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছিলেন। একটা জায়গায় উপাসনা ঠিকই বলছে যে এখানে নির্বাচনের কমিশনের আওতাধীন অবস্থায় রাজ্যে কোনো কিছু হলে তার দায়িত্ব কমিশন এড়িয়ে যেতে পারে না। কিন্তু আমি বলছি উল্টো প্রশ্নটা এখানে উপাসনার কাছে থাকবে। শামশেরগঞ্জে ওয়াকফ আইনের সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় যে ঘটনা ঘটলো, একেবারে দুজনকে কুপিয়ে খুন করে দেওয়া হলো, তার দায়িত্বটা কার? বেলডাঙ্গা হিংসার ঘটনা, তার দায়িত্বটা কার উপাসনা? না, তাহলে যখন এই প্রশ্নটা আসছে, তাহলে এই জিনিসটা আপনি স্পষ্ট করে দিচ্ছেন, এবং আশা করছি যে বিজেপির প্রতিনিধি সেই জিনিসটা মেনে নিচ্ছেন, স্পষ্ট করে দিচ্ছেন যে ইলেকশন কমিশন গোটা বিষয়ে দায়ী। আমি এই জিনিসটা মনে করছি, এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি এই দৃশ্যও আমরা দেখতে পেরেছি যে ইলেকশন কমিশন, ইডি, সিবিআই, যে যা সব রয়েছে কেন্দ্রীয় এজেন্সি, তাদের সকলের ঘুম ভাঙে কিন্তু ইলেকশনের একদম আগে। এবং ইডির কথাটা আমি কেন উল্লেখ করছি, আমরা প্রত্যেকবার এই প্রশ্ন করেছি যে তাদের কাছে যদি বাস্তবে কোনো তথ্য থাকে, তাহলে হঠাৎ করে যে আপনি কথাটা উল্লেখ করলেন আবার সক্রিয় হয়েছে, এই আবার সক্রিয় হওয়ার কথাটা কেন আসছে? কেন তারা প্রথম থেকেই সক্রিয় হচ্ছে না? 6 বছর ঘুমানোর পরবর্তীতে আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি যে তারা জেগে উঠেছে। বিশ্বাস করুন, কুম্ভকর্ণ হয়তো 6 বছর ঘুমাবেন না, কিন্তু কুম্ভকর্ণকে হাড় মানিয়ে আজকের দিনে দাঁড়িয়ে ইডি এবং সিবিআই যখন ইলেকশন আসে বাংলায়, তখন তার বাবার আদেশ অনুসারে, নির্দেশ অনুসারে হঠাৎ করেই যেন বাংলায় জেগে ওঠে। এটা কি ধরনের ভাষা? আমি আসবো, আমি সুমনদার কাছে যাব। প্রয়োগটা এইরকম, মানে এই হচ্ছে বাঙালির ভাষার প্রয়োগ। না, এক মিনিট আমি বলি। আজকে দেখুন, আজকে যদি ইলেকশন কমিশনের সব দায়িত্ব, তাহলে যখন সুপ্রিম কোর্টে মামলার শুনানি চলছিল, রাজ্য সরকারের যখন ইলেকশন কমিশনের হেডিং কেন তখন বললেন? এবার আমি সুমনদার কাছে যাব। সুমনদা, অর্থাৎ যেটা বোঝা গেল যে দায়টা কারণ নয়, ভোটের আগে কিছু ঘটলে সেটা সরকারের দায় নয়, কিন্তু দায় হচ্ছে সাধারণ মানুষের। দেখো, আমি তোমাকে মানে আইনগত সুমনদা, বিশ্বনাথ আসবো, এক মিনিট দেবশ্রী, আসবো, আসবো যে সুপ্রিম কোর্ট যদি ইলেকশন কমিশনের দায়িত্ব, তাহলে যখন সুপ্রিম কোর্ট বলল টোটাল ল এন্ড অর্ডার ফেলিওর অফ সুমনদা বলুন, কেন রাজ্য সরকার সেটাকে বলল বাদ দিতে? বেশ দীপ্তাংশু আসবো। সুমনদা কেন বাদ দিতে বলল? প্লিজ, আমি দুজনকে থামালাম। সুমন রায়চৌধুরী এখনো বলার সুযোগ পাননি, কংগ্রেস প্রার্থী সুমন রায়চৌধুরী। দেখুন, আমি একটা কথা বলি, সিএ, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এসআইআর, আমার গলার একটু সমস্যা আছে, আপনারা সবাই জানেন, মানে প্রচারের জন্য একটু প্রবলেমে রয়েছে, কাইন্ডলি ইন্টারাপ্ট করবেন না। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এসআইআর এবং এসআইআরের পুরো প্রক্রিয়া এবং তৎসংলগ্ন যা ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে যেসব হুমকিগুলো দিচ্ছেন, এগুলো সবটাই ইলেকটোরাল পলিসির একটা পার্ট, যেটা খুব ভালো করে ভারতীয় জনতা পার্টি জানে যে এই ইস্যুগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিলে
একদিকে যেরকম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে প্রশ্ন উঠবে, আরেকদিকে তেমনি ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস তাদের নিডেড পোলারাইজেশনের সুবিধা করতে পারবে। সংখ্যালঘু এবং সংখ্যাগুরু দুটো সম্প্রদায়কে দুদিকে টেনে নিতে পারবে। রিয়েলি আপনি কি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার এসআইআর ভালোভাবে ইমপ্লিমেন্টেড হোক পশ্চিমবঙ্গে চায়? কোনো দিন চায় না। এককালে ওনার প্রয়োজন ছিল, উনি চেয়েছিলেন, উনি স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন, সেই সব অতীত। এখন এসআইআর, এখন ওয়াকফ বিল, এখন সিএ, এগুলো হচ্ছে মমতার হাতে তুলে দেওয়া অস্ত্র, গিফটেড বাই নরেন্দ্র মোদী। সেই জন্যে তার সঙ্গে অ্যান্সিলিয়ারি যে ঘটনাগুলো ঘটছে, যেসব মানুষ আক্রান্ত হচ্ছেন, যেসব মানুষের প্রাণহানি হচ্ছে, সেগুলো হতে থাকবে। সেটা কেন্দ্রীয় সরকারও জানে, রাজ্য সরকারও জানে। তাদের একটাই টার্গেট, কি করে পশ্চিমবঙ্গের ভোটারদের হিন্দু এবং মুসলিম টোটালি বাইফার্কেট করে দাও, এবং যারা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল রাজনীতি করে তারা যাতে সমস্যার মধ্যে থাকে। একটা কথা খালি পরিষ্কারভাবে বলি, কোনো সমস্যার কোনো কারণ নেই, কারণ বাংলার মানুষ, সেটা সংখ্যালঘু হোক আর সংখ্যাগুরু হোক, ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের যে ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা বুঝে গেছে। এক, আর 2 নম্বর হচ্ছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিরোধীরা যেখানে রাজনৈতিক প্রচার করছেন, আগের দিনও আমি বলেছি, আজ আবার রিপিট করলাম, কারণ আজ আবার মানিকতলা বিধানসভা কেন্দ্রে একটু আগে সেই জিনিস দেখে এসেছি। বিরোধীদের এত কনফিডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়, এত কনফিডেন্ট, নিজের উন্নয়নের নৌকা নিয়ে এত কনফিডেন্ট, তাও ওয়ার্ড নাম্বার 16, ওয়ার্ড নাম্বার 11, ডেপুটি মেয়রের ওয়ার্ডেও বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয় কংগ্রেসের হোর্ডিং, ব্যানার, ফ্ল্যাগ সব ছিঁড়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলার মানুষ যে আমার সঙ্গে রয়েছে আমি 100% নিশ্চিত, এতটাই ভয়। সেই জন্যে সরকারি যেসব প্রক্রিয়া পশ্চিমবঙ্গে এতদিন ধরে চলেছে, আমি আশা করব নির্বাচন কমিশন সকল যোগ্য ভোটারদের নামের ইনক্লুশনের ব্যবস্থা করবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা সিএ বলুন, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলুন, এসআইআর বলুন, সব কিছুতেই নিজের রাজনৈতিক ফয়দা ছাড়া আর কিছু দেখেন না, এবং প্রকারান্তরে ভারতীয় জনতা পার্টিকে সাহায্য করেন যাতে মেরুকরণের মাধ্যমে হিন্দুরা একদিকে, মুসলমানরা একদিকে চলে যায়। আর যেসব মানুষ, যেসব ভোটাররা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে, পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে বিশ্বাস করে, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, কাজী নজরুল ইসলামের সংস্কৃতিতে যারা বিশ্বাস করে, তারা চুলোদ্দরে যাক। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কোন জাজ কি বললেন, কোন জুডিশিয়াল অফিসার আক্রান্ত হলেন, কোথায় গুলি চলল, এগুলো নিয়ে আলোচনা করেই লাভ নেই, কারণ না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার এই বিষয়ে তাদের কোনো ইন্টারেস্ট আছে। তারা চায় এই প্রকল্পগুলো রাজনৈতিক ফয়দার জন্য ব্যবহৃত হোক, এবং সেটা বিশেষ করে তৃণমূল কংগ্রেসের হাত ধরে বিজেপিও প্রকারান্তরে সেই লাভ নিচ্ছে, এবং তৃণমূল কংগ্রেস বিজেপির সহযোগিতায় সেই লাভ নিচ্ছে। এই জায়গায় এসে বাংলাকে এই দুটো রাজনৈতিক দল দাঁড় করিয়েছে। তৃণমূল কংগ্রেস এখনো ইন্ডিয়া অ্যালায়েন্সে আছে? আমি পশ্চিমবঙ্গে উত্তর দিচ্ছি তো। আপনি কালকে রাহুল গান্ধীর ভাষণ বোধহয় শোনেননি ভালো করে। বিরোধী নেতাদের বক্তব্য শুনতে হয়, তার থেকে আপনাকে একটা সরল প্রশ্ন করেছি, আমি কে কোন অ্যালায়েন্সে আছে জানি না। পশ্চিমবঙ্গে আমার উত্তরটা তো নেবেন। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস এবং জাতীয় কংগ্রেস তৃণমূল এবং বিজেপিকে সমান শত্রু মনে করে। এরপরে বিজেপি এবং তৃণমূলের মধ্যে এটা কংগ্রেসের প্রতিনিধি অভিযোগ করছে। আমি উপাসনার কাছে দ্রুত
ওয়ান লাইনের রিয়াকশনে। দেখুন ব্যাপারটা হচ্ছে উনি মানে দুজনে কংগ্রেস প্রতিনিধি এবং বিজেপি প্রতিনিধি যখন কথা বলছিলেন, বিশেষ করুন কংগ্রেস প্রতিনিধির কথা শোনার পরবর্তীতে মনে হচ্ছিল যেন এক দাদা কথা বলছে তার ভাইয়ের জন্য। কেন বলছি কথাটা? কারণ জিনিসটা একদম চোখের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে এটা হয়তো মালদা মুর্শিদাবাদের সিটি, বা এই যে গোটা দৃশ্যটা আমরা হুমায়ুন কবিরের ক্ষেত্রে যেই ভিডিওটা আমাদের সকলের চোখের সামনে উঠে এসেছিল সেটা যখন পেশ করেছি, তার পরবর্তীতে এটাও স্পষ্ট করে দিয়েছিলাম যে কারা তাদের একটা বড় শক্তি, অর্থাৎ একটা বড় ফিনান্সিয়াল সাপোর্ট হয়ে দাঁড়াচ্ছে। আজকে যখন ওনারা বক্তব্য রাখছে, যখন উনি বিজেপি এবং তৃণমূলকে সমান স্তরে রাখছে, কিন্তু যখন ওনার বক্তব্যটা পেশ হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি তৃণমূল 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 হচ্ছে বিজেপির জায়গা। বেশ, ঘটনা চক্রে খুব ইন্টারেস্টিং। আমার কর্মীরা খুন হবে, আমার ফ্ল্যাগ পোস্টার ছেঁড়া হবে, আমার হোর্ডিং ভাঙা হবে। এখন একটু দৃষ্টিটা এবং হাওয়াটা বেশি হচ্ছে, বুঝলেন তো? অর্থাৎ সর্বশক্তিমান হতে চাইছে না যে আপনাদের পতাকাটা ছিঁড়বে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে বিজেপি যখন আপনি বিজেপি কংগ্রেসকে, জাতীয় কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের, এখন এই জিনিসটা মনে করা খুব ভালো। আমি জানি আপনাদের কনফিডেন্সটা মনে মনে আপনারা আমি বলছি এই স্টুডিওতে যেটা দেখা যাচ্ছে যে কংগ্রেস বনাম তৃণমূল। ইন্টারেস্টিং হচ্ছে আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক কংগ্রেসের ছিল লোকসভার আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণের সংশোধনী বিল নিয়ে। সেখানে কংগ্রেসের ডাকা বৈঠকে খুব তাৎপর্যপূর্ণ তৃণমূল কংগ্রেসও সেখানে উপস্থিত ছিল। কিন্তু এই নির্বাচনী প্রচারে হুমকি হুঁশিয়ারি কিভাবে চলছে আমি সেটারও ছবিটা আপনাদের সামনে রাখবো। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন কারুর নাম না করে বিজেপির দিকে ইঙ্গিত করে যে তৃণমূলের একটা তোমরা যদি অ্যারেস্ট করো আমরা 1000টা অ্যারেস্ট করবো, পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে সমালোচনা করে বিজেপি কি বলল এই প্রতিবেদনে রাখবো আপনাদের সামনে। इंस्ट्रक्शन दिए बोलते तृणमूल सबाई के गिरफ्तार करो, अगर तृणमूल का एक अरेस्ट होगा तो आपका भी हर मालूम होना चाहिए हजारों अरेस्ट होगा। सिंडिकेट राज खत्म करना है या नहीं करना है? ममता के गुंडों को जेल की सलाखों के पीछे पहुंचाना है या नहीं पहुंचाना है? সোমবার ইডির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেল। আইপ্যাক কর্তার বিরুদ্ধে হাওয়ালার মাধ্যমে প্রায় 50 কোটি বেআইনি লেনদেনের অভিযোগ উঠেছে। এই আবহে মঙ্গলবার সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যরাতে ইডিয়েট করছে, একজনকে গ্রেফতার করবেন 1000 জন বেরোবে। বিধানসভা ভোটের মুখে ভয় দেখানোর রাজনীতি চলছে বলে সোমবারই অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স স্যান্ডেলে তিনি লেখেন, পশ্চিমবঙ্গে যখন সুষ্ঠু এবং অবাধ ভোটের দিকে এগিয়ে যাওয়ার কথা, তখন এই পদক্ষেপ একটা হিমশীতল বার্তা দিচ্ছে যে বিরোধীদের দিকে থাকলে আপনারও একই পরিণতি হতে পারে। এটা গণতন্ত্র নয়, ভয় দেখানো। বুধবারও আক্রমণাত্মক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। इंस्ट्रक्शन दिए बोलते तृणमूल सबाई के गिरफ्तार करो, अगर तृणमूल का एक अरेस्ट होगा तो आपका भी हर मालूम होना चाहिए हजारों अरेस्ट होगा और हमारा हजारों मामले निकालेंगे। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় পুরো দলটা ভয় পেয়ে এখন এরকম অনেক অসংলগ্ন কথাবার্তা বলছে। মানুষ যখন বেশি ভয় পেয়ে যায় না, তখন দেখবেন কেমন পাগলের মতো ভুল বকে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল সেটাই করছে। সব মিলিয়ে তরজা তুঙ্গে। অর্ণব মুখোপাধ্যায়, অরিন্দম সেন ও বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্বনাথ, সেই প্রশ্নটাই আবার উঠে আসে, কারণ দেখুন একের পর একের দুর্নীতি তার তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি, একের পর এক চাঞ্চল্য তথ্য তারা তুলে ধরে, কিন্তু সেই মাথা পর্যন্ত কখনো পৌঁছানো যায় না। গ্রেপ্তার হয়, একের পর এক জামিনও পেয়ে যায়। সেটা তো খুব পরিচিত, কিন্তু কেন এই ধরনের এই মুহূর্তে চলছে এই তরজাটা? তার কারণটা হলো যে দেখো, এটা বহুদিন থেকে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে প্রশাসনের বিরুদ্ধে। এই নির্বাচন কিন্তু কেবলমাত্র মনে রাখবে দুটো রাজনৈতিক দল বা একাধিক রাজনৈতিক দলের আদর্শগত লড়াই নয়, এটা কেন্দ্রের প্রশাসন বনাম রাজ্য প্রশাসনেরও লড়াই। ফলে শেষ পর্যন্ত কেন্দ্রের প্রশাসন আইপ্যাকের একজনকে ধরেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্টার হিসেবে বলছেন যে তাহলে আমি 1000কে ধরে দেখিয়ে দিতে পারি। এর আগেও উনি এই ধরনের মন্তব্য করেছিলেন যে তোমার যদি সিবিআই থাকে, আমার তাহলে সিআইডি আছে, এবং সেটা আনন্দবাজার হেডলাইন হয়েছিল। সিবিআই এবং সিআইডির লড়াই, সেই লড়াইয়ের মধ্যে গণতন্ত্র কোথায় আছে আমি জানি না, এবং শেষ পর্যন্ত মানে লেটেল বাহিনীর মতন এদের ব্যবহার করা হচ্ছে। মানে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় রুল অফ ল দ্বারা এগুলো পরিচালিত হওয়ার কথা, কিন্তু আমরা যেভাবে কেন্দ্রের প্রশাসন বা রাজ্যের প্রশাসনকে ব্যবহার করছি, এটা অনেকটা লেটেল বাহিনীর মতো।
এবং আইপ্যাক যেহেতু তৃণমূল কংগ্রেসের বলা যায় প্রাণ ভোমরা, দ্য লাইফ অফ দ্য টিএমসি রেস্ট অন আইপ্যাক, এবং আইপ্যাকের মানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন অ্যারেস্ট হয়ে গেছেন আর বাদ বাকিদেরও যখন তদন্তের মধ্যে ঢোকানো হয়েছে, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইফ সাপোর্টিং সিস্টেমটা যে কিছুটা চোট পেয়েছে সেটা নির্দিষ্ট করে বলতে পারি। আবার একইভাবে অমিত শাহ যখন বলছেন যে মানে লটকানো হবে তারপরে সোজা করানো হবে, তার মধ্য দিয়েও কিন্তু একটা বার্তা দিতে চাইছে যে ভাই গুন্ডামি যদি করো তাহলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি কেউ আইন ভাঙে তার দায়টা তো প্রশাসনের, মানে প্রশাসন আর রাজনীতিবিদ যদি এক হয়ে যায় তখন কোন ভয়ঙ্কর চেহারা হয়। পশ্চিমবাংলাতে কিন্তু বারবার আমরা দেখেছি, বা ভারতবর্ষেও বহু উদাহরণ আছে, যখন প্রশাসন আর রাজনীতি যখন একাকার হয়ে যায়। দেখো, তৃণমূল কংগ্রেস যে ভাষায় গত কয়েকটা নির্বাচনের পাড়ি দিয়েছে, সেই ভাষা কিন্তু বিজেপি এবার উত্তর দিচ্ছে। যে লেভেলে তৃণমূল কংগ্রেস নেমে রাজনীতি করে, যেটা পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখে অভ্যস্ত, সেই রকম ভাষা কিন্তু আজকে বিজেপির সর্বোচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে বেরোচ্ছে। ফলে এইবারের লড়াইটা সাইকোলজিক্যাল লড়াইও বটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে পেশি শক্তি আছে, সেই পেশি শক্তিটাকে ব্রেক করতে চাইছে মানে বিজেপি নেতৃত্ব। কখনো বক্তব্য রেখে, মানে বিভিন্ন ধরনের বক্তব্য রেখে, কখনো মানে সিবিআই ইডির তৎপরতা বাড়িয়ে। ফলে খুব পরিষ্কার যে যে লড়াইটা তুমি দেখছো কেবল রাজনৈতিক লড়াই নয়, এটা কেন্দ্রের প্রশাসন বনাম রাজ্য প্রশাসনেরও লড়াই এই নির্বাচনে পরিষ্কার করে আমরা দেখতে পাচ্ছি। যেটা আমাকে দুশ্চিন্তায় ফেলছে, এইমাত্র সুমন রায়চৌধুরী যেটা বলছিল, যেহেতু আমার সমীক্ষার কাজ চলে, ফলে জেলায় জেলায় কিন্তু আমি রিপোর্ট পাচ্ছি কংগ্রেস দল বা আইএসএফ বা আরো যারা দল আছে, ছোট ছোট দলগুলোকে কিন্তু বেশি টার্গেট করছে তৃণমূল কংগ্রেস, যাতে করে মানে মুসলিম ভোটটা মানে বিভাজিত না হয় বা তৃণমূল কংগ্রেসের পক্ষেই থাকে। ফলে কংগ্রেসের বহু জায়গায় পতাকা ছিঁড়ে দেওয়া, ফ্লেক্স ছিঁড়ে দেওয়া, সরাসরি তৃণমূল কংগ্রেস অভিযুক্ত হচ্ছেন, এবং কংগ্রেস বেশি করে কিন্তু আহত হচ্ছে বা তাদের প্রচারে বাধা হচ্ছে। যেমন এর পেছনে কিন্তু বিজেপির একটা হাত আছে, কারণ বিজেপি তার জয় হওয়ার সম্ভাবনা যে সিটগুলো, সেগুলোতে যেভাবে নিরাপত্তা দিচ্ছে বা ইলেকশন কমিশনকে চাপ তৈরি করে সেখানে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করছে, আর যেখানে কংগ্রেস জয়ের সম্ভাবনা আছে সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা ঢিলে ঢালা ভাব, সেখানে ইলেকশন কমিশন ততটা তৎপর নয়। এমনকি তোমার অফিসের পেছনে যে ভাঙর ক্যানিং পূর্ব, সেখানে প্রতিদিন কিন্তু প্রচারে বাধা হচ্ছে, মারধর পর্যন্ত হচ্ছে। কিন্তু তারপরে যতটা তৎপরতা আমি বিজেপির প্রভাবিত কেন্দ্রগুলোতে দেখতে পাই কেন্দ্রীয় বাহিনীর, ততটা কিন্তু অন্য রাজনৈতিক দল, বিশেষ করে কংগ্রেস, আইএসএফ বা বামেদের সেই সমস্ত কেন্দ্রগুলোতে ততটা তৎপরতা দেখতে পাই না। বেশ, বিশ্বনাথ চক্রবর্তী বললাম আমি প্রথম দফায় সব থেকে বেশি সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় হয়েছে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদটা কার সম্ভাবনা বেশি, একটু তথ্যগুলো হাতে নিয়ে কথা বলুন। মালদাতে তারপরে সব থেকে বেশি সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা হয়েছে। মালদা মুর্শিদাবাদে কংগ্রেস নেই, কংগ্রেসের প্রতিনিধি এখানে আছেন, তিনি বলুন তো মালদা মুর্শিদাবাদে কংগ্রেস লড়াইতে নেই? মালদা মুর্শিদাবাদ কি রাজ্যের বাইরে? যেখানে যেখানে গন্ডগোল হয়েছে, সমস্যা হয়েছে, সেন্ট্রাল ফোর্সের সেই সক্রিয়তা দেখা যায়নি। অনেক সময় বিজেপির তরফে সেন্ট্রাল ফোর্সের সেই সক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, অভিযোগ করা হয়েছে, আপনারাও সেই অভিযোগ করেছেন সেন্ট্রাল ফোর্স নিয়ে। তিনি বলুন যে তারা ভোটের ময়দানে একের পর এক তথ্য সামনে আসে এবং একের পর এক ইস্যু নিয়ে এক পক্ষ অপর পক্ষকে আক্রমণ শানাতে ছাড়ে না। এই যেরকম গাড়ি চেকিং নিয়ে তৃণমূলের তরফে মারাত্মক অভিযোগ করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, যদি তৃণমূল নেতাদের গাড়ি চেক করা হয় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর গাড়ি কেন চেক করা হবে না? যার পাল্টা জবাব দিয়েছে বিজেপি। দেখুন, ये नए साल में ममता दीदी को निकालना है या नहीं निकालना है? ममता के गुंडों को जेल की सलाखों के पीछे पहुंचाना है या नहीं पहुंचाना है? अगर तृणमूल का ऑल लीडर को चेक होगा तो प्राइम मिनिस्टर को क्यों नहीं होगा? क्यों होम मिनिस्टर का गाड़ी चेक नहीं होगा? आप लोगों ने सेंट्रल मिनिस्टर रुपया लेके आते हैं।
এ এক নজিরবিহীন নির্বাচন। বিজেপি ও নির্বাচন কমিশনের সঙ্গে পদে পদে তৃণমূলের সংঘাত, এমন কোনো ইস্যু নেই যা বাদ পড়ছে। এরই মধ্যে এবার আরও এক চাঞ্চল্যকর অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। आज दमदम एयरपोर्ट में हमारा गाड़ी का पास में भी आया सेंट्रल फोर्स। मैंने बोला क्या चेक करो, हम चाहते हैं तुम हमारा गाड़ी भी चेक करो। মঙ্গলবারই সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ, ব্রাত্য বসুরা অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ অবজারভারদের হোয়াটসঅ্যাপ মারফত নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে তৃণমূলের যারা সরকারি নিরাপত্তা পান তাদের গাড়ি চেক করতে হবে। বুধবার নির্বাচন কমিশনকে এ নিয়ে চিঠি দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন, যেখানে সরাসরি নির্বাচন কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ করে তিনি লিখেছেন, পুলিশ, অন্যান্য পর্যবেক্ষক এবং সিএপিএফ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন তৃণমূল নেতা ও তাদের পরিবারদের সদস্যদের গাড়িতে তল্লাশি চালায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রীর ক্ষেত্রেও একই নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তৃণমূলের নির্বাচনী প্রচার সংক্রান্ত কাজ, জনসংযোগ কর্মসূচিগুলিকেও টার্গেট করা হচ্ছে। এই চিঠির সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটও শেয়ার করেছেন ডেরেক ওব্রায়েন। এটি দেখিয়ে তার অভিযোগ, নির্বাচন কমিশন ও তার আধিকারিকদের নিরপেক্ষতা এখন প্রশ্নের মুখে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্ত্রী সম্পর্কে মানহানিকর, ভিত্তিহীন দাবি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচার করা হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে এই ধরনের নির্দেশ দেওয়া হচ্ছে। এটা যদি নিয়ন্ত্রণহীনভাবে চলতে থাকে তবে নির্বাচন কমিশন ও তার আধিকারিকদের ওপর থেকে মানুষের আস্থা ও বিশ্বাস চলে যাবে। এর নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি ও আন্তর্বিভাগীয় তদন্ত এবং নির্বাচন সংক্রান্ত যে কোনো দায়িত্ব থেকে সরানোর দাবি তুলেছেন ডেরেক। এই প্রেক্ষাপটে বুধবার ইসলামপুরের সভা থেকে গাড়ি চেকিং ইস্যুতে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। अगर तृणमूल का ऑल लीडर को चेक होगा तो प्राइम मिनिस्टर को क्यों नहीं होगा? क्यों होम मिनिस्टर का गाड़ी चेक नहीं होगा? क्यों बीजेपी का गाड़ी चेक नहीं होगा? खाली तृणमूल को होगा? ऐसे ही इलेक्शन चलेगा? क्या चल रहा है देश में? देश को खतरे में डाल के आप लोगों ने सेंट्रल मिनिस्टर रुपया लेके आते हैं। आपका सेंट्रल फोर्स का गाड़ी में क्या क्या आते हैं मेरे को पता है। आज दमदम एयरपोर्ट में हमारा गाड़ी का पास में भी आया सेंट्रल फोर्स। मैंने बोला क्या चेक करो, हम चाहते हैं तुम हमारा गाड़ी भी चेक करो। ওনার নিজের গাড়ি তো উনি তো চ্যালেঞ্জ করেছেন, দেখলাম শুনলাম যে আমার গাড়িতেও করতে পারে। এইসব চ্যালেঞ্জ করে লাভ নেই, তার কারণ ওনার গাড়িতে তল্লাশি করে কিছু পাবে কি পাবে না সেটার থেকেও বড় কথা, এইসব গাড়িগুলোতে তল্লাশি হয় না। তার কারণ একটা সম্মানের ব্যাপার থাকে, একটা প্রেসিডেন্ট থাকে, ধরে নেওয়া হয় এনারা অন্তত কোনো হিনিয়াস ক্রাইমের সঙ্গে যুক্ত থাকবেন না। তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার রাতে দলীয় কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, অবজারভার গ্রুপে নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক ব্যানার্জি ও তার স্ত্রীর গাড়ি সার্চ করতে হবে। এটা অবৈধ, নিয়ম বিরুদ্ধ, এফআইআর করব, আদালতে যাব। এদিকে বুধবার শেক্সপিয়ার সরণিতে নাকা চেকিং চলাকালীন একটি গাড়ি থেকে নগদ 12 লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। হেয়ার স্ট্রিট ও প্রগতি ময়দান থানা এলাকাতেও তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রায় 6.5 লক্ষ টাকা। অর্ণব মুখোপাধ্যায়, হিন্দোল দে, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.